খলিল সাহেব আমাদের ইউনূস স্যারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি এমনিতেই হঠাৎ করে ইন্ডিয়া সফরে গেলেন, তাও আবার ডেট আগাইতে আগাইতে যে উসিলায় গেলেন, উসিলা হইল 20 তারিখে, তাও একবেলা। কি এক কনক্লেভ কি বানা রাখছে ইন্ডিয়া, একবেলায় ভাত টাত খাওয়াই দিয়ে বিদায় হিসেবে 5 দেশীয় সম্মেলন হবা। আর সেই থেকে দেখায় খলিল সাহেব গেছিলেন ইন্ডিয়া, একদিন আগে গেছিলেন, তাতে পোষাইলো না, হঠাৎ করে আরো একদিন আগে অর্থাৎ 18 তারিখে চলে গেলেন। তো সবাই মনে করলো না জানি 17 তারিখে হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে, এত তারা কিছু খুব কি জরুরি কিছু, সবাই খুব প্রচন্ড কৌতূহলী। আজকে 22 তারিখ, গতকালকে শুক্রবার ছিল, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। সমাজে প্রচন্ড কৌতূহল এটা নিয়ে থাকাই স্বাভাবিক, এমনকি ইয়ে পড়লো যে দৌড়ে গেলে। সবচেয়ে তামাশার ব্যাপার হলো আমাদের পাহাড়ি ভাইরা, বিশেষ করে যারা ইপিডিএফ এর সমর্থক, তারা তো উঠে পড়ে লাগছে খুশিতে বাগ বাগ। মানে হলো যে আমাদের অজিত দোভাল মানে রয়ের বস আর কি, রয়ের বস, রয়ের ফাইলটা যিনি মোদির কাছে পেশ করে দেন, এই হলো অজিত দোভাল। ডাইরেক্ট দয়া করে এসে বলে দিতে পারেন, দেখা করে মোদীকে সাহেব বলে দিতে পারেন র এটা সাহেব এটা বলতে চাচ্ছে। তো এটা কারণ আমি ব্যাখ্যা করি এভাবে যে আসলে রয় কত অ্যাক্টিভ ইপিডিএফ এর সাথে, যে তারা এখানে একটা মেসেজ দিচ্ছে, তারাই দাবি করতেছে অজিত দোভাল নাকি একটা ডকুমেন্ট আছে, খুব কড়া করে ধমকি দিয়েছে। অজিত দোভাল ধমকাইছেন আমাদের খলিল সাহেবকে, আর হাতে একটা কাগজ ধরে দিয়েছেন, কেটে পড়ে দেখ, এভাবে লিখতেছে তারা ফেসবুকে। সেটা লাগাতার চলতেছে গত কয়েকদিন ধরে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। হেভি জোসে উঠতে আসছে তারা, কিন্তু কিরকম ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখে না। খলিল সাহেব যাইতে না যাইতে তারা ওখানে বসে গালাগালি হুঙ্কার দেওয়া শুরু হচ্ছে। এটা গেল ছোট ঘটনাটা, বড় ঘটনার দিকে আসে। সবাই তো কৌতূহলী যখন কি হইতেছে, কৌতূহলী এত কৌতূহলী যে ইলেকশন হবে কিনা। ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে যে জোশটা ছিল, মানুষ ফেব্রুয়ারি ইলেকশন কৌতূহল পিয়া দৌড় দিতেছে, এখন খলিল সাহেব কি করে আসলো, এটা এতই তীব্রতা, এটা সবাই কান খাড়া করে আছে করতে কিছু যদি খবর পাওয়া যায়। ব্যাপারটা ওইরকমই আসলে। তার উপর আবার এই যেটা বললাম যে পাহাড়িদের মাধ্যমে, মানে নর্মাল তো সোর্স যা আছে পাহাড়িদের মাধ্যমে খবর আসছে যে খলিল সাহেবের একটা ডকুমেন্ট হাতে ধরে দেওয়া হচ্ছে, পড়ে দেখ। তো সবাই খুব কৌতূহলী হয়ে গেছে, ফলে সেই প্রভাবে আমিও ফাইনালি 3-4 দিন ধরে এটা খোঁজ খবর লাগিয়ে লাগাতার যেটা উদ্ধার করলাম। এমনিতে আমি যাওয়ার আগে থাকতে, খলিল সাহেবের যাওয়ার আগে থাকতে বলে আসতেছি, এটা ডেফিনেটলি তারা একটা প্রণব মুখার্জি করতে গেছে, ঠিক যেমন হাসিনা আমলে, মানে 1/11 আমলে জেনারেল মঈন হাসিনাকে জিতে দেওয়ার বিনিময়ে তার মুক্তি মিলবে কিনা, অর্থাৎ তাদেরকে অবৈধ ক্ষমতা দখলের দায়ে অভিযুক্ত করবে কিনা হাসিনা। আবার এর একটা মধ্যস্থতাকারী হিসেবে উনি প্রণব মুখার্জিকে বেছে নিয়েছিলেন। প্রণব মুখার্জি তাকে আশ্বস্ত করেছিলেন যে আমি কথা দিতে আছি, তুমি ওটা জিতে দিলে, হাসিনা জিতে দিলে হাসিনা তোমাকে আর অবৈধ ক্ষমতা দখলের দায়ে কিছু বলবে না। সেই জন্য আমি বহুদিন থেকে বলে আসতেছি যে তারা আসলে একটা প্রণব মুখার্জি খুঁজতে গেছে, ব্যাপারটা কম বেশি তাই, কিন্তু ওইটুকুই না আরো আছে। সেটা খুঁজতে গিয়ে যা পাওয়া গেল, প্রথমটা তো বুঝছেন যে তারা একটা, এটা একটু ব্যাখ্যা করে আরেকবার বলে দেওয়া দরকার আছে, আগে অনেকবার বলছে, আরেকবার বলে দিই। আসলে দেখেন এখনো পর্যন্ত গণভোট কবে হবে, গণভোটের একটা যে আদেশ জারি করতে হবে ইউনূস সাহেবকে, অফিসিয়াল আদেশ, এটাকে এখন আপনি অধ্যাদেশ বলতে পারেন, প্রেসিডেন্সিয়াল বলতে পারেন, চিফ অ্যাডভাইজারের বলতে পারেন, আদেশ একটা লাগবে। যে আদেশের উপরে ভরসা করে নির্বাচন কমিশনার গণভোটের আয়োজন করবে। এখনো জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন আমার কাছে তো এই নিয়ে কোনো লিগ্যাল আদেশ আসে নাই, ফলে গণভোট আয়োজনের কাজটা আমরা শুরু করতে পারছি না। বুঝতে পারতেছেন, আমাদের নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেব বললেন আর 3-4 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে গণভোটও করতেছেন না, গণভোটের আদেশও দিতেছেন না। শেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইউনূস সাহেবের নিজেরই বেইল নেই, উনি যে নির্বাচনটা ডাকতেছেন ওনার সেই অধিকারটা কই, কে তাকে অধিকার দিয়েছে? পিছনে একটা কনস্টিটিউশন লাগবে যার উপরে ভরসা করে দাঁড়ায় উনি বলবেন এই ক্ষমতা আমাকে দেওয়া আছে, ফলে আমি নির্বাচন ডাকতেছি। ইভেন 8ই আগস্ট থেকে এখন পর্যন্ত উনি ক্ষমতা আছে, এই ক্ষমতাটার ভিত্তি কি, কোন ভিত্তিতে উনি ক্ষমতায় আছেন কেউ জানেন না, উনি নিজেও জানেন না। কিন্তু উনি বেমালুন, বেখবর, উনি বুঝতেইছেন না যে ইলেকশনটা হয়ে গেল, যদি হয়ে যায়, যদি হয়ে যায়, পরের দিনই তারেক জিয়া ওনাকে হুঙ্কার দেবে যে বাইন দেয় তোমার, এখন আমি জোর করে ক্ষমতা করে দায়ে ফাঁসি দিব। কিন্তু এটার জন্য জানো বা উনি বেখবর, তাহলে এই বিষয়টা উনি সলভ করতেছেন না কেন? সেই প্রসঙ্গ দিয়ে আমরা আবার ভিতরে ঢুকবো। যেই প্রসঙ্গটা পাওয়া গেল তা হলো যে আবার ফিরে একটা আপনাকে মনে করাই দিই, 13ই জুন ইউনূস সাহেব হঠাৎ করে লন্ডন সফরের নাম করে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করে আসছিল। লন্ডন সফর যে ভুয়া ছিল, মানে সরকারি সফর ছিল না, অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার কোনো সাক্ষাৎই হয়নি।
এটা ঠিক না করে উনি লন্ডন রওনা দিয়েছিলেন সরকারি সফরের নাম করে, গিয়ে দেখা করে আসছিলেন তারেকের সাথে। এবং অ্যাকচুয়ালি তখনই বহুবিধ জিনিস হিডেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়। নানান জন নানান ভাষায় বলে। মূল কথাটা হলো ওখানে যে ভাষায় যে কাজটা হয়েছে সেটা হলো ওদের মধ্যে একটা কেউ বলে চুক্তিপত্র, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকশন মানে মানে অ্যাকশন হবে কোন দিকে সে বিষয়টা ঐক্যমত হয়েছে। তাহলে যে সে তারেকে ক্ষমতা এনে দিতে চায়, বিনিময়ে সেও ক্ষমতা রাখতে চায়। আবার ওর মধ্যে সে মানে এখন যেটা অনেক পরিষ্কার করে জানলাম সেটা হলো যে উনি চান যে এখন যে তার উপদেশটা আছে মেন যেগুলো তাকে দেখে শুনে রাখতেছে এগুলিকে সাথে নিয়ে তুমি প্রেসিডেন্ট হইতে চান, প্লাস দ্বিকক্ষ বিশিষ্ট কি যেন একটা হবে ওইটারে ধরেন না সিনেটর, তো উনাকে উনি এই সিনেটর বানাবেন এইগুলারে পছন্দের লোকগুলারে দিয়ে ওখানে জিকে বসতে চান। এখন এই যে পরিকল্পনাটা ছিল জুন মাস থেকে সেইটা এখন সেকে দিছে। এখন এইটার পক্ষে এইবার ইন্ডিয়ানদের সমর্থন চান, মানে ইট ইজ এ ডুয়েল কনফার্মেশন, শুধু তারেকের দিক থেকে না ইন্ডিয়ার দিক থেকেও, যে তোমরা কনফার্ম করো আগাইতে পারি কিনা আমরা এটা নিয়ে। সো ইনিশিয়াল ইন্টারেস্টেড এটা নিয়ে মোটামুটি কম বেশি আপনারা বুঝছেন নিশ্চয়ই। আর ঠিক তারা যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হবে ব্যাপারটা, এরকম না। যেমন 13 জুন মাসে উনি যেভাবে প্ল্যান করেছিলেন তখন বিএনপিকে বলেছিলেন 100 সিট দিবেন, ওটাই পরে 150 থেকে 200 পর্যন্ত চলে গেছে। এগুলো পরে আবার অনেক মানচুর হয়েছে আর আসবে, বাকি তাকে 100 সিটে এবার ভাগ করে দিবে। ওগুলোরই ভাগের আলাপ তো এখনো আছে, জামাতকে দিবে 20টা দিবে, এসপি কে, এরকম কথাবার্তা হয়ে আছে সব ভাষা আর কি। সোজা কথা একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে বলে ওই পরিকল্পনার মধ্যে আছে। তাহলে ওখানে গেছিলেন, ইন্ডিয়াতে গেছিলেন মূলত আমি এটা অ্যারেঞ্জ করে দিতে আছে, এখন আমারটা কি হবে? তো উনি ধরে নিচ্ছেন আমি যখন প্রেসিডেন্টই হইতে পারবো তাহলে আর আমার বিরুদ্ধে কেন রাষ্ট্র দিতে মন লাগবে, গায়ে গায়ে শোধ হয়ে যাবে এটা। ফলে ওনাকে আর কেউ টুক করে ইলেকশনটা করে দিলে সব কিছু হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া কি বুঝছে এটা ইম্পর্টেন্ট। এইসব সময় ইন্ডিয়ার কাছে যদি আপনি দরবার নিয়ে যান তাহলে কি হবে? কি হয়, ইন্ডিয়া আপনার মতন ছেঁচড়া এটা 2% জন্য আপনি দরদাম করতে গেছে। ইন্ডিয়ার চান্স মতন মনে হয় এটা তো চান্স, কিসের চান্স? এইবার উনার ফটো করলে বলছে কি ফটো আছে পুরা দলিল লেছেন পাকিস্তান নই একটা পাখি 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 পাকিস্তানকে আপনারা ডেকে নিয়ে আসছেন, ঘরের ভিতরে সাহস কত আপনাদের? হ্যাঁ, প্রকাশ্যে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক করতেছেন, প্রকাশ্যে দেখা করতেছেন, চীনের করে ঢলে পড়তেছেন, এমনকি তুরস্ক পাইছেনটা কি? এই বলে একটা দলিল দিয়েছেন। পাকিস্তানরা বাংলাদেশে এসে আইএসআই স্পেসিফিক্যালি বলেছে আইএসআই বাংলাদেশে কি অপতৎপরতা করছে ইন্ডিয়ার বিরুদ্ধে তার পুরো লিস্ট দিচ্ছে। এগুলো ঠিকঠাক করে প্লাস আরো যত সপ্তাহে খাইস মাস থাকে যেগুলো নিয়ে বাজারে অনেক উঠছে। কেউ বলে যে ওই ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত যে মাত্র 45 কিলোমিটার 900 একর জমি আদানিকে দেওয়া আছে রাস্তার ডান পাশে। রাস্তার ডান পাশে বুঝছেন এই হলো ঢাকা চিটাং রোড, ডান দিকে হলো কুমিল্লাই হলো সবচেয়ে সমুদ্র কাছে ঢাকা চিটাং রোডের মধ্যে, আর এদিকে থেকে যায় ফেনী। ওই ফেনী শেষ মাথাটা থেকে মানে ইন্ডিয়ান আগরতলা থেকে শেষ মাথাটা থেকে বর্ডার থেকে কুমিল্লাটা মাত্র 45 কিলোমিটার। আর এরই ভিতরে এবার বাংলাদেশ অংশের মধ্যে এই ঢাকা চিটাং রোডের এপাশে না এপাশে সমুদ্রের কাছাকাছি 900 একর জমি দিচ্ছে আদানিকে। ওটা বাতিল করবে এতবার করে কথা হচ্ছে না, কোনো আওয়াজ নেই। ওগুলো নিয়ে ওনারা আরো ডিমান্ড করেছেন। তবে যতটা বলা হয় ক্যাম্পেইনের সময় অতটা হয়তো না কথা। ইন্ডিয়ান এসব সময় রয়ের কাজ করার স্টাইল যদি মনে রাখেন তাহলে এইসব সময় এই যে জিতছে গেছেন না আপনি, এইবার আপনাকে ছাপ্পর মেরে দিয়ে দিবে, পুরা লিস্ট ধরে দিবে আমরা কি চাই। এই সুযোগ তো তারা হাসিনার পরে গত 1.5 বছরে পায়। একবার পাইছি যখন এমনি চিসা মানে চুষে নিংড়ায় যা বাইট করানো সব নিবে তারা। কিন্তু মুখ্য জিনিসটা হলো এই যে মানে বলতে যাচ্ছে যে তুমি আমার খন পলিসির মধ্যে আসো, পাকিস্তানের সাথে কি ঘষাঘষি, চীনের সাথে কি ঘষাঘষি, ওদিকে আবার তুরস্ককে ডেকে নিয়ে এসছো। তুরস্ককে বলতে ওরা কিন্তু বুঝেছে আবার মুসলমান। এটা ঢাকা দিয়া যে যেন বা জানে না যে তুরস্ক মানে আমেরিকা। তুরস্কের মাধ্যমে আমেরিকা অস্ত্রের দাম কমিয়ে ওর হাত দিয়ে তৈরি করে মানে লেবার পার্টটা ওর হাত দিয়ে তৈরি করে বিক্রি করে। এই যে বাংলাদেশের ড্রোন দিয়েছে তুরস্ক, এটা আমেরিকানদের, যা কিছু আমেরিকান অস্ত্র এবং ওই আমেরিকান অস্ত্রের জন্য আমরা বেশ করে কিনি। এই জন্য যখনই কোনো মিলিটারি লোক হিসাবের সাথে দেখা করতে চায় তুরস্ক কি হলো আর টাকাইছ কেন, কারণ এটা কমিশনের ব্যাপার আছে, ওটি ক্লিংটন ফান্ডিকে জমা। এগুলো আগে আপনাদেরকে বলেছি।
সো মূলত এগুলোর আলাপ করতে গেছিলেন, কিন্তু আলাপ সুবিধা হয় নাই। জবাবে কুলি সাহেব বলেছেন আমি এটা একদম প্রপার জায়গায় পৌঁছে দেবো, মানে এটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশন উনি কোনো জান নাই, প্রপার জায়গায় পৌঁছে দেবে, মানে সংশ্লিষ্ট জায়গা, মানে কুলি সাহেবের হাতে ধরা দিবে না, নিশ্চয় পরে যা করে এটা বোনার দরকার। তাহলে মূল ব্যাপারটা হলো আসলে যে বান্ধবদের স্বার্থ, তারেক একভাবে বেচতে চায়, ইউনূস বেচতে চায় আর একভাবে। আমার কি হবে ভাই, ভাই ভাই আমারটা কি হবে, আমি পেশেন্ট থাকতে পারবো তো? সো যে যার মতন যার যার স্বার্থে বাংলাদেশকে বেচার জন্য ইচ্ছা করে খাইছে, এই হলো কাহিনী। থ্যাংক ইউ।